এখানে যা ঘটছে তার প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব কেন অনেক দেশে পড়ছে তা বুঝতে হলে আমাদের মানচিত্রের দিকে তাকাতে হবে। প্রথমত, ইরান একটি বিশাল আয়তনের দেশ। এটি ফ্রান্স, জার্মানি ও স্পেনের মোট আয়তনের চেয়েও বড় এবং প্রায় 9 কোটি লোকের বসবাস এখানে। বড় এই ভূখণ্ড মধ্যপ্রাচ্য ও এশিয়া মহাদেশকে যুক্ত করেছে। ইরানকে বরাবরই প্রাচ্যের প্রবেশদ্বার এবং প্রাচ্য থেকে পাশ্চাত্যের প্রবেশদ্বার হিসেবে দেখা হয়েছে। এর দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর, যা তেল সরবরাহের পাশাপাশি কৃষি, বাণিজ্য ও সাধারণ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। ইরান এবং তার সীমান্তবর্তী উপসাগরীয় 7টি দেশের সাথে সম্পর্কে প্রায় উত্তেজনা দেখা যায়। প্রতিবেশী দেশগুলোতে ইরানের তেমন কোনো বন্ধু নেই। 1979 সালে বিপ্লব শুরু হওয়ার পর থেকেই ইরান এবং বাকি উপসাগরীয় দেশগুলোর মধ্যে সম্পর্ক খুবই উত্তেজনাপূর্ণ। বিপ্লব ইরানকে পুরোপুরি বদলে দিয়েছে। ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি নির্বাসন থেকে ফিরে এসে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। এটি ছিল একটি যুগান্তকারী মুহূর্ত এবং তা শুধু উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গেই নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওই অঞ্চলে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্কেও প্রভাব ফেলে। তারা ঘোর শত্রু হয়ে ওঠে। ইরানের নেতারা ক্রমাগত ইসরায়েল রাষ্ট্রের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং যুক্তরাষ্ট্রকে তাদের সবচেয়ে বড় শত্রু বলে বিবেচনা করেন। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে আসছে। ইরান সরকার বারবার বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং কোনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা তারা করছে না। চলুন মানচিত্রটা আবার দেখি। মধ্যপ্রাচ্য জুড়ে এইসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে, আর এই হল ইসরায়েল, যেটি ইরান থেকে মাত্র 1000 কিলোমিটার দূরে এবং ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। ইরানের কাছে বেশ নজরকাড়া ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে। এগুলো কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এছাড়াও তাদের বেশ উন্নত ড্রোন প্রযুক্তি রয়েছে, যা তারা সাম্প্রতিক সংঘাতে ব্যবহার করেছে। কিন্তু ইরানের প্রতিরক্ষা কৌশল শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোন নির্ভর নয়। বিপ্লবের পর থেকে ইরান তার আদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। বছরের পর বছর ধরে দেশটি প্রতিবেশী দেশগুলোতে সুসজ্জিত মিলিশিয়াদের একটি নেটওয়ার্ক তৈরি করেছে এবং ওই অঞ্চলে প্রভাব বিস্তার করছে। এই গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ইরান একটি অগ্রবর্তী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। সময়ের সাথে সাথে গাজার হামাস, লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সেই সাথে ইরাক ও সাবেক সিরীয় সরকারের বিভিন্ন গোষ্ঠী এই নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হয়। এর পেছনে সবসময় এই যুক্তি ছিল যে এতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো পরিকল্পিত দীর্ঘমেয়াদী হামলা চালাবে না, কারণ তাতে হেজবুল্লাহ উস্কানি পাবে এবং 1 লক্ষ রকেট নিয়ে ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েল এই গোষ্ঠীগুলোর অনেকগুলোকে দুর্বল করে দিয়েছে। 2026 সালের শুরুতে এই অঞ্চল এই রকমই ছিল এবং এরপর এই ঘটনাটি ঘটল। A short time ago, the United States military began major combat operations in Iran. Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান জুড়ে বিভিন্ন স্থানে হামলা চালায় এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। במשך 3.5 עשורים רודן אכזר זה שלח טרור לרחבי העולם, אמלל את עמו ושקד כל הזמן בלי הרף על התוכנית להשמדת ישראל. ইরানি কর্মকর্তারা জানান, মার্কিন হামলায় একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অনেক শিশুসহ 153 জনের বেশি মানুষ নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা এই ঘটনাটি তদন্ত করছে। ইরান মার্কিন ইসরায়েলি হামলাকে অবৈধ ও অযৌক্তিক বলে অভিহিত করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই সামরিক উত্তেজনা বৃদ্ধির নিন্দা করেছেন।
We are witnessing a grave threat to international peace and security. প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্থাপনা থাকা অন্যান্য দেশগুলোতে হামলা চালিয়েছে। শুধু সামরিক লক্ষ্যবস্তুই নয়, বিলাসবহুল হোটেল, শপিং মল, বিমানবন্দর, তেল স্থাপনা এবং অ্যাপার্টমেন্ট ভবনেও হামলা চালানো হয়েছে। তারা উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মূল অবকাঠামোতে আঘাত হানতে চায়। তারা ওই রাষ্ট্রগুলোর গড়ে ওঠা সম্ভাবনাময় পর্যটন শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে চায় এবং এই অঞ্চলে আকৃষ্ট হওয়া বিনিয়োগকারীদের আস্থায় আঘাত হানতে চায়। কৌশলগত দৃষ্টিকোণ থেকে ইরান সম্ভবত উপসাগরীয় দেশগুলোর উপর চাপ সৃষ্টি করার একটি উপায় হিসেবে এটি করেছে, যাতে তারা যুক্তরাষ্ট্রকে ইরানের উপর বোমা হামলা বন্ধ করতে চাপ দেয়। অতীতে ইরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে সীমিত পরিসরে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল, কিন্তু এত বড় আকারের হামলা আগে কখনো দেখা যায়নি এবং এই লড়াই উপসাগরীয় দেশগুলোর বাইরেও ছড়িয়ে পড়েছে। উদাহরণস্বরূপ, লেবাননে ইসরায়েলের সামরিক বাহিনী এবং হেজবুল্লাহ যুদ্ধ করছে। হেজবুল্লাহকে ইরান কয়েক দশক ধরে সমর্থন দিয়ে আসছে এবং সংঘাতপূর্ণ এলাকা থেকে অনেক দূরে ভারত মহাসাগরে একটি মার্কিন সামরিক টর্পেডোর আঘাতে একটি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। এতে অন্তত ৮০ জন নিহত হয়। ইরান আরও নানানভাবে হামলার জবাব দিচ্ছে। এর মধ্যে রয়েছে সমুদ্রপথ বন্ধ করা। এটি হরমুজ প্রণালী। একে বলা হয় শ্বাসরোধ করার জায়গা। এটি বিশ্ব বাণিজ্যের একটি সংকীর্ণ এবং কৌশলগত পথ, যা দিনরাত ২৪ ঘন্টা ব্যবহার করা হয়। এর সবচেয়ে সরু অংশ মাত্র ৩৯ কিলোমিটার চওড়া। এই বাণিজ্য পথ দিয়ে বিশ্বের ২০% জ্বালানি তেল ও গ্যাস এবং খাদ্য উৎপাদনের জন্য জরুরি ৩০% ইউরিয়া পরিবহন করা হয়। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করতে ইরান তার সামরিক বাহিনীকে ব্যবহার করছে এবং এর আগেও তারা এমনটি করেছিল। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তুরুপের তাস। শিপিং কোম্পানিগুলো আর হরমুজ প্রণালীতে যাচ্ছে না, কারণ তারা চিন্তিত যে তাদের ট্যাঙ্কার বা জাহাজগুলো সেখানে আটকে যেতে পারে। উপসাগরীয় দেশগুলো এশিয়ার অন্যান্য অংশ থেকে কিছু খাদ্য ও পণ্য আমদানি করতে এই প্রণালীটি ব্যবহার করে। তাই এটি বন্ধ করায় ইরান নিজেও ক্ষতির মুখে পড়েছে। এটা ইরানি শাসক গোষ্ঠীর সিদ্ধান্ত, যার অর্থনৈতিক মূল্য আমাদের বহন করতে হবে। এই বোঝা আমাদের ঘাড়েই চাপবে, যার পরিণাম আমরা সবাই ভোগ করব। আমরা এরই মধ্যেই এর প্রভাব দেখতে পাচ্ছি। তেলের দাম বেড়ে গেছে এবং এই টাইম ল্যাপসে দেখা যাচ্ছে প্রণালীটি আগে কতটা ব্যস্ত ছিল আর এখন তেমনটা নেই। এরকম আরও একটি প্রণালী আছে যা বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করতে পারে। যদিও এটি ইরানের নিয়ন্ত্রণে নেই, তবে এটি তার মিত্রদের অন্যতম ইয়েমেন ভিত্তিক মিলিশিয়া গোষ্ঠী হুতিদের কাছাকাছি। জাহাজগুলো এই সংকীর্ণ বাব আল মানদেব প্রণালী অতিক্রম করে সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করে। হুতিরা অতীতে এই অঞ্চলে জাহাজে হামলা করেছিল। এছাড়া বিকল্প যে পথ রয়েছে তা কেপ অফ গুড হোপ ঘুরে যেতে হয়, যা অনেক দীর্ঘ এবং ব্যয়বহুল। মধ্যপ্রাচ্য এবং এই অঞ্চলটি প্রকৃতপক্ষে বৈশ্বিক সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। ফলে এই অঞ্চলে সংঘাত কতদিন চলবে তার উপর নির্ভর করে খাদ্য নিরাপত্তা এবং মুদ্রাস্ফীতির ওপর এর কতটুকু প্রভাব পড়বে। ফলে ইরান হামলা দিয়ে যা শুরু হয়েছে তার প্রভাব এই অঞ্চল জুড়ে এবং এর বাইরেও ছড়িয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইরান এই অঞ্চলে ক্রমশ আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। যদিও শুরু থেকেই এখানে তার তেমন কোনো বন্ধু ছিল না। এমনকি আগামীকালই যদি এই সংঘাত শেষ হয়ে যায়, তার সাথে সাথেই যে উত্তেজনাও শেষ হবে তা কিন্তু না। সকলের জন্য কার্যকর স্থিতিশীলতা খুঁজে পাওয়ার ক্ষেত্রে সামনে এখনো অনেক দীর্ঘ পথ।